নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। কত টাইম ওয়েস্ট হয় ভাই। এইসব জিনিসে কোনো লাভ হয়েছে কি? আজ পর্যন্ত এরা কোনো বম প্ল্যানকারীকে কি আদৌ ধরেছে? অযথাই আমাদের মতো সরল মানুষদের বিরক্ত করে। এখন যেটা হওয়ার সেটা তো হয়ই, ঠিক কি না? এইসব জবরদস্তি লোক দেখানো জিনিস। সরি স্যার, এই ধারণাটা ভুল। আমরা যদি চেকিং না করি আর কিছু ঘটে যায় তখন আপনারা কি বলবেন? এটাই তো, যে চেকিং করিনি আর বোম ব্লাস্ট হয়ে গেছে। আপনি তো সিকিউরিটি এক্সপার্ট, আপনারা সব জানেন। এটা তো কমন সেন্সের ব্যাপার যে বোম রাখবে সে কি এই রাস্তা দিয়ে যাবে? কখনো না। কিন্তু এই রকম চেকিং বোমারকে চাপে ফেলে দেবে, ওর পথ বন্ধ করে দেবে আর ওর ধরা পড়ে যাওয়ার বিপদ বাড়িয়ে দেবে। আর এটাও কমন সেন্সের ব্যাপার যে উগ্রপন্থী যতটা চাপে থাকবে আপনারাও ততটা সেফ। একটা বম ব্লাস্ট আর আমরা সবাই পুরো সুরক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। এটা সাংঘাতিক প্যাটার্ন হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ আমাদের এতটা ভীতিপ্রদ করে দিয়েছে যেন আমাদের শক্তি, আমাদের বুদ্ধি, আমাদের বিচার সবকিছু পঙ্গু হয়ে গিয়েছে। আর সেটা চলতে পারছে না, কারণ মানুষ হয় ভয় পেতে পারে, না হয় বেঁচে থাকতে পারে। ভয় পেয়ে বেঁচে থাকার তো কোনো প্রশ্নই নেই। এপ্রিল 2011, মালদা, ওয়েস্ট বেঙ্গল। শূন্য জেথা গ্রি হের প্রাচীর। ঠিক আছে, তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার চর্চা করব। হ্যাঁ, চিত্ত জেথা ভয় শূন্য, উচ্চ জেথা শির, জ্ঞান জেথা মুক্ত জেথা, গৃহের প্রাচীর। তো উইকেন্ডে জগন্নাথপুর মা বাবার কাছে? না বাবা, আমি একাই ঘরে বসে কোনো বই পড়ে নেব। জগন্নাথপুরে গেলে না বাবা মায়ের গান শুরু হয়ে যায়। তোর জন্য একটা ছেলে খুঁজতে হবে, তোর বিয়ে দিতে হবে অনু, এখনই দিতে হবে অনু, বিয়ে অনু। তা করে নাও না বাবারে। বিয়ে, এতটাও খারাপ ব্যাপার নয়। নিজের জন্য লাইফ পার্টনার খুঁজেই নাও, নতুন লাইফ পার্টনার। আমি নিজেকে সময় দিতে চাই। অনু, সময় দেওয়ারও সময় সীমা হয়, তারপর মিটমাট করতেই হয়। সবাইকে করতে হয় অনু। কিছু মানুষ হয় যারা আমাদের জন্য নয়, যেমন অমিত। অমিত তোমার জন্য তৈরিই নয়। জাস্ট অ্যাকসেপ্ট ইট। ওয়াই? মানুষ মিটমাট কেন করে? স্মৃতি, সেসব পুরনো স্মৃতি। পুরনো স্মৃতি ভোলার জন্য নতুন স্মৃতি বানাতে হয় অনু। নো চয়েস। ট্রাই করছি, আরেকবার শেষ ট্রাই করব। সাউন্ডস গুড। চলো। গুড মর্নিং। কি ব্যাপার, আজ চায়ের সাথে বিস্কুটের বদলে রোম্যান্স? কাজে যাবে না আজ? ইচ্ছেটা কি? উদ্দেশ্য তো কাজেরই, কিন্তু সংস্কৃতির। তুমিও না? হ্যাঁ শেখর, বলো। অনুদি, আমি না আজকে আসবো না। আমার কিছু অ্যাসাইনমেন্ট পুরো করতে হবে, তারপরেই আমি বাড়ি থেকে বেরোবো। ঠিক আছে, কিন্তু রাতের খাবার খাবে তো? দিদি, আমি শিওর বলতে পারছি না, কিন্তু আমি তোমাকে ফোন করব। সন্ধ্যাবেলাতে তোমায় ফোন করি, ইয়েস আর নো। ঠিক আছে? দে আমাকে দে। অনু, শনিবার রবিবারে কি তোর স্পেশাল ক্লাস হয়? না তো মা, বাড়িতেই আছি। তুই বাড়িতে না, ভাড়ার বাড়িতে আছিস। তোর বাড়ি এটা, যেখানে আমরা পুরো সপ্তাহ তোর জন্য অপেক্ষা করি। মা প্লিজ এই ড্রামা ক্রিয়েট করো না। আমার অনেকগুলো পেপার কারেক্ট করার ছিল, তাই আসিনি। নেক্সট উইকে আসবো পাক্কা। কিন্তু সেটা তো তুই এখানেও করতে পারতিস মা। বললাম তো আসবো, নেক্সট উইক পাক্কা আসবো। বাবা তোর কথা খুব মনে করে মা। আমিও মা, খুব মিস করি সবাইকে। আহ, 124 মালঞ্চপল্লী, এটাই কি? ও হ্যাঁ, এটাই তো। আপনি হলেন অনুপমা সরকার? আমার ফেসে লেখা আছে অনুপমা সরকার। না মানে আমার মনে হলো আর কি। ভুল মনে হলো, ওপরে থাকে। উপরে কি করে যায়? নর্মালি আমরা এই সিঁড়ি দিয়েই গিয়ে থাকি। ও নিন। ওকে, থ্যাংক ইউ।
আপনি অনুপমা সরকার? হ্যাঁ। এটা আপনার পার্সেল, এখানে সাইন করে দিন। ওকে, থ্যাংক ইউ। যদি তোমার কোনো জিনিস কোথাও থেকে থাকে তাহলে আমি কুরিয়ার করে দেব। আমি তোমার কোনো জিনিস নিজের কাছে রাখবো না। কিন্তু তুমি আমার সব জিনিসে, আমার মধ্যে সব সময় থাকবে। কি হলো বলো তো? জানি না, জানি না, কিছু দেখা যাচ্ছে না। অনুপমা দি! অনুপমা, অনুপমা দি! আরে কি হয়ে গেল? কটা বেজেছিল? 10:30 বেজেছিল। স্যার, ওই কুরিয়ারের লোকটা 10:15 এখান থেকে গেছিল। মানে কুরিয়ার দিয়ে যাওয়ার 15 মিনিট পর আপনারা ব্লাস্টের আওয়াজ পান? আগে আগে হ্যাঁ। হ্যাঁ। স্যার, গত 6 মাস অনুপম আমাদের এখানে ভাড়াটে ছিল। একা থাকতেন? আগে কখনো কখনো ওর ছোট ভাই শেখর থাকার জন্য চলে আসতো। কি কাজ করতেন? মাধবরী গার্লস স্কুলে টিচার ছিল। ভাই ছাড়া আর কেউ ছিল না? না না, ফুল ফ্যামিলি, মা বাবা ভাই, ওনারা সবাই জগন্নাথপুরে থাকেন। এখনো পর্যন্ত যতদূর মনে হচ্ছে এটা হলো আইইডি, ইমপ্রুভড এক্সপ্লোসিভ ডিভাইস। স্যার, এই আইইডির ব্যবহার তো মাওবাদী আতঙ্কবাদীরা করে। মালদার ইংলিশ বাজার এলাকার পাশে মালঞ্চ পল্লীতে অনুপমার বাড়িতে একটা পার্সেল কুরিয়ার হয়, আর তার ভিতরের বম অনুপমার জীবনটাকে শেষ করে দেয়। এই ধরনের এক্সপ্লোসিভ পশ্চিমবঙ্গের নকশালবাদীরা ব্যবহার করে থাকে। এখন অনেক প্রশ্ন উঠছে, অনুপমা কি নকশালদের শিকার হয়েছিল? যদি হ্যাঁ, তাহলে কেন? স্যার, এক্সপ্লোসিভ এত জোরালো ছিল যে ইমিডিয়েটলি হার্ট ফেল হয়ে যায়, আর হাতে পায়েও কিছু আঘাত পেয়েছে। যদি সেই সময় ওই রুমে অন্য কেউ থাকতো তাহলে সেও হয়তো মারা যেত। কিন্তু সেই সময় ঘরে মেয়েটা ছাড়া আর কেউ ছিল না, আর একটা মেয়েকে মারার জন্য গোটা বোম। আশ্চর্য। হয় অ্যাড্রেসটা ভুল ছিল, নয়তো বোমটা ভুল ছিল। কিছু তো ভুল ছিল ডক্টর, কিছু তো ভুল ছিল। কনফার্ম আইইডি। টার্গেট এটা ছিল যে বুক খুললেই ট্রিগারে চাপ পড়বেই, আর একটা বিশাল বড় বিস্ফোরণ। পার্সেল অনুপমার নামে ছিল, মানে ওনার বাড়িতে বোম পাঠানো হয়েছিল ওনাকে মারার জন্য। এরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, যেই আইডিটা ব্যবহার করা হয়েছিল সেটা প্রফেশনাল ধরনের না কাঁচা হাতে তৈরি? প্রফেশনাল, ভেরি প্রফেশনাল। এটা হলো আমাদের নকশালীদের ফাইল। লাস্ট 6 মাসে যেখানে যেখানে নকশাল আর মাওবাদীরা এই আইইডি ব্যবহার করেছিল সেটা একদম এই আইডির সাথে মিলে যাচ্ছে। মানে এটাতে একটা নকশালদের অ্যাঙ্গেলও হতে পারে?
নিশ্চয়ই হতে পারে। আর এই কুরিয়ার কোম্পানি, এটার ব্যাপারে কিছু জানা গেল? সরি, ব্লাস্টে কুরিয়ারের রসিদের অংশটা খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল। যেটা চেষ্টা করা হয়, কিন্তু পেপারটা পুড়ে গিয়েছিল। ঠিক আছে, ওই কুরিয়ার বয়ের একটা স্কেচ তৈরি করো। নিজে ধরা দিলে ঠিক আছে, না হলে খুঁজে বার করো। আমার মেয়ে সাধারণ স্কুল টিচার ছিল। বিস্ফোরণের জন্য যে বোমটাকে ব্যবহার করা হয়েছিল সেটা কোনো অ্যাঙ্গেল দিয়েও সিধা সাদা ছিল না, মিস্টার সরকার। স্যার আপনি অনুপমাদির ওপর ডাউট করতেই পারেন না, ও খুবই ক্লিন লেডি ছিল। এই 6 মাসে এখানে কে কে দেখা করতে এসেছেন? এক আধবার ওর মা বাবা এসেছিল, ওর সঙ্গে দেখা করে চলে যায়। স্যার আমি আপনাকে যেমন বলেছিলাম অনুপমাদির ছোট ভাই শেখর এখানে আসা যাওয়া করত, ও এখানেই পড়ে বলে এখানে আর বাড়ির মধ্যে আপ ডাউন করে। আর কেউ? অনুপমা সরকার কি এখানেই থাকেন? হ্যাঁ, ওপরের ঘরে। ধন্যবাদ। স্যার আমি অনুপমাদির মা বাবা ভাইকে ছাড়া ওই লোকটাকে 2-4 বার দেখেছি। শেষবার ওই লোকটাকে কবে দেখেন? এই প্রায় 6 সপ্তাহ আগে। কে ছিল লোকটা? নো আইডিয়া স্যার, আমি ওকে বা অনুপমাদিকে কাউকে জিজ্ঞেস করি। কেমন দেখতে ছিল? স্যার মিডিয়াম বেল্ট ছিল, একটু ফর্সা ছিল। এই অমিত সেনগুপ্ত কে? জানি না, ওর ব্যাপারে কোনোদিন শুনিও নি। কিন্তু স্যার ওই যে কুরিয়ারওয়ালা পার্সেলটা দিতে এসেছিল না, সেই পার্সেলে অমিত সেনগুপ্তর নাম লেখা ছিল। এই যে কুরিয়ারের ছেলেটা পার্সেল দিতে এসেছিল, ওর বর্ণনা চাই আমার। অমিত সেনগুপ্ত আমার মেয়ের এক্স হাজবেন্ড। ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল, গাজলে থাকতো। এনভেলাপেও এটাই লেখা ছিল, অমিত সেনগুপ্ত, গজল। এই অমিতের কি কোনো নকশালবাদীদের সাথে কানেকশন আছে? আমি কিছু জানি না। 5 বছর আগে ওদের বিয়ে হয়েছিল, ডিভোর্স 2 বছর আগে হয়ে গিয়েছিল। 2 বছর আগে যখন উনি বিবাহিত ছিলেন, তখন কি নকশালবাদীদের সাথে কোনো সম্পর্ক ছিল? আমরা কিচ্ছু জানি না ইন্সপেক্টর। তাহলে আপনি জানেনটা কি, মিস্টার সরকার? শুধু এটাই যে ওই লোকটা অনুর জন্য ঠিক ছিল না। স্যার, ও অনুদিকে ঘেন্না করত। এতটাই ঘেন্না যে ওকে এইভাবে মেরে ফেললো? হ্যাঁ স্যার, কারণ অনুদি ওনাকে ছেড়ে দিয়েছিল। ওকে কেন ছেড়ে দিয়েছিলেন? আমি আর রিনা কলেজে একসাথে ছিলাম। একসাথে? ছিলাম আমাদের বিয়ের আগে তুমি আমাকে বলনি কেন? কারণ তখন আমিও জানতাম না যে রিনার জন্য আমার কি ফিলিংস। তার মানে আমাকে বিয়ে করার পর তোমার ওই রিনার প্রতি ফিলিংস জেগে ওঠে, আমার চোখের আড়ালে অবৈধ অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তোমার কোনো আইডিয়া আছে যে তুমি কত জঘন্য কাজ করছো? আমি আর রিনা কলেজে একসাথে ছিলাম। একসাথে ছিলাম আমাদের বিয়ের আগে তুমি আমাকে বলনি কেন? কারণ তখন আমিও জানতাম না যে রিনার জন্য আমার কি ফিলিংস। তার মানে আমাকে বিয়ে করার পর তোমার ওই রিনার প্রতি ফিলিংস জেগে ওঠে, আমার চোখের আড়ালে অবৈধ অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তোমার কোনো আইডিয়া আছে যে তুমি কত জঘন্য কাজ করছো? বিয়ের আগে জানতে পারলে ওকে কোনোদিন মেয়ে দিতাম না। স্যার ধরা পড়ে যাওয়ার পরেও আমার দিদিকে বলল, আমি রিনাকে ভুলতে পারবো না, ওকে ছাড়তে পারবো না। এতটাই নির্লজ্জ মানুষ এই অমিত সেনগুপ্ত। আমার মেয়ে ওকে অনেক টাইম দিয়েছে, 2 বছর ওকে সহ্য করেছে, তারপর হতাশ হয়ে ওকে ডিভোর্স দিয়ে দেয়। স্যার সত্যি কথা বলতে ও তো ডিভোর্স দিতেই চাইছিল না। সোনার ডিম পাড়া মুরগি ছিল যে অনুদি। ও বেচারি কষ্ট করে উপার্জন করে ওর হাতে এনে দিত, আর ও গিয়ে ওই দ্বিতীয় মেয়েটার পিছনে খরচ করত। ডিভোর্স চাইলে ও গায়ে হাত তোলে। আমরা আমাদের মেয়েকে কোনোদিন বকিও নি, ও মেরেছে আমাদের মেয়েকে। আমরা পুলিশ কমপ্লেনও করেছিলাম হাবিলপুর পুলিশ স্টেশনে। আমার কাছে এমসির কপিও আছে। তখন হুমকি দিয়েছিল যে একদিন না একদিন ও প্রতিশোধ নেবে, আর ও প্রতিশোধ নিয়েও নিল। অনুপমার সাথে আমার ভালো ভাব ছিল। কেমন ছিলেন উনি? খুব ডিস্টার্বড। অমিতের বিশ্বাসঘাতকতাটাও সহ্য করতে পারছিল না। ইনফ্যাক্ট ডিভোর্সের পরও অমিতকে ভালোবাসতো। ওর ভাড়া বাড়িতে ওর সাথে দেখা করতে একটা লোক আসতো। কে আসতো? আমি আপনাকে জিজ্ঞেস করছি কে আসতো। ডিভোর্সের পরে কোনো অ্যাফেয়ার? না। শিওর? পাক্কা তো আমি বলতে পারছি না, কিন্তু অ্যাফেয়ার হওয়া মুশকিল অফিসার, খুব মুশকিল। মানে যে লোকটা ওর বাড়িতে আসতো তার সম্পর্কে আপনাকে কোনোদিন কিছু বলেনি? নো অফিসার। স্যার আমার মনে হয় না এই মার্ডার আর ব্লাস্টে কোনো নকশাল অ্যাঙ্গেল রয়েছে। আমারও তাই মনে হয়।
এটা প্রতিশোধের মামলা হবে। বদলা? ডিভোর্সের 2 বছর পর, তাও কিনা এত ভয়ঙ্কর আর নৃশংসভাবে? ব্যানার্জি, প্রতিশোধের আগুন অনেক দিন জ্বলে, আমরা তো এরকম অনেকবার দেখেছি। আচ্ছা, এই কুরিয়ারের ছেলেটার কি হলো? ইংলিশ বাজার এলাকায় মোট 27টা কুরিয়ার কোম্পানি আছে স্যার। আমি আমার খোঁচর নেটওয়ার্কদের অ্যাক্টিভেট করে দিয়েছি। শিগগির এই ছেলেটা ধরা পড়বে স্যার। ওই অমিত সেনগুপ্ত, যার গ্রাম গাজল, ওখানকার কি খবর? স্যার, ওখানে প্রায় 30টা কুরিয়ার কোম্পানি আছে, আর কয়েকটা আছে ফ্র্যাঞ্চাইজি। একবার এই ছেলেটা যদি ধরা পড়ে যায়, তাহলে ও আমাদের সেই কুরিয়ার কোম্পানিতে নিয়ে যাবে যেখান থেকে পার্সেল এসেছিল। ব্যানার্জি, গাজলে যাওয়ার ব্যবস্থা করো। আমাদের মুখ্য অভিযুক্ত অমিত সেনগুপ্তই। এখনো পর্যন্ত তো ওই। হ্যাঁ, আমি শুনেছি অনুপমার মৃত্যুর ব্যাপারে। এটা আপনি পাঠিয়েছিলেন? দেখুন, আপনি এটা কি বলছেন? গত সপ্তাহে রিনা নামের মেয়েটির সাথে আমার আশীর্বাদ হয়েছে, আর আমি আমার জীবন নতুনভাবে শুরু করছি। রিনা আর তোমার তো বিয়ের আগে থেকেই সব শুরু হয়ে গেছিল। তাহলে নতুনভাবে জীবন শুরু করার কথা কোথা থেকে আসে? গত 2 বছর ধরে অনুপমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, আর আমি শুধু ওই চ্যাপ্টারটাকেই না, পুরো বইটাকেই বন্ধ করে ফেলেছি। বোমটা বইয়ে ছিল, বইটা খামে, আর খামের ওপর তোমার নাম। বই বন্ধ করার কি অসাধারণ কৌশল! বেশ তো, বাহ। তুমি আমাদের মেয়েকে ধোঁকা দিচ্ছ অমিত, আর আশা করছো যে আমরা তোমায় সাই দিয়ে চুপ করে বসে থাকবো? আপনার মেয়ের কোনো জিনিসের অভাব নেই, আর তাছাড়া আমি অনুকে ছেড়ে দিয়ে তো অন্য কারোর সাথে থাকছি না। স্ত্রীর সম্মান আছে ওর। ভীষণ দয়া তো তোমার, রাইট? যাতে তোমারও স্বামীর স্ট্যাটাস বজায় থাকে, আর আমিও গিয়ে অন্য কোনো অ্যাফেয়ার করি। প্রথমে চোখের আড়ালে আর তারপর সামনাসামনি, হ্যাঁ? পুরে ছাই হয়ে যাবে। অনু, বেশি হিরোগিরি করবেন না। অনুদিক আপনাকে ছেড়ে দিয়েছে, শুধু ডাইভোর্স বাকি আছে। চুপচাপ দিয়ে দিন, তা না হলে পুলিশ কেস হয়ে যাবে। খুব খারাপ হবে অনু, খুব খারাপ, খুব পস্তাবে তুমি। যা যা টর্চার আপনারা জানেন সব করে দেখুন, কিন্তু সত্যিটা বদলাবে না। আর সত্যি এটা যে আমি অনুপমাকে কোনো পার্সেল পাঠাইনি। হতে পারে যে অন্য কেউ তোমার নামে পার্সেল পাঠিয়েছে। কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করছে, আর আপনি তার চালে ধরা পড়ে যাচ্ছেন। কোনো অ্যাড্রেস এত পরিষ্কার করে লেখাটা খুনির বোকামই হবে। স্যার, এটা অমিতের চালাকিও হতে পারে। ও হয়তো ভেবেছে নিজের নাম লিখলে কেউ সন্দেহ করবে না, কারণ খুনি তার নিজের নাম ঠিকানা তো আর লেখে না। অমিত খুব চালাক স্যার। বা কেউ ওর থেকেও চালাক, ব্যানার্জি। মানে এমন কেউ যে অনুপমা আর অমিতের হিস্ট্রি জানতো, সে তার সুযোগ নেয়। কারেক্ট। যে অনুপমাকে খুব ঘেন্না করত আর জানতো যে আঙুল অমিতের দিকেই উঠবে। তুমি ওকে বাজারের মধ্যে থাপ্পড় মেরেছিলে, হতে পারে তারই রাখছিল ওর। আমার মনে হয় যে আমাদের এই কথাটা পুলিশকে বলে দেওয়া উচিত ছিল। বুঝছি না বাবা, বুঝতে পারছি না। যেরকম দেখা যাচ্ছিল অবশ্যই সেরকম ছিল না, কিছু তো লুকোনো হচ্ছিল। এমন কিছু যেটার তথ্য পুলিশের কাছে থাকা দরকার ছিল। শেষ পর্যন্ত এই কেসে একটা ব্রেক থ্রু পাওয়া যায় যখন কুরিয়ার কোম্পানির ছেলেটাকে পুলিশ ধরতে পারে। প্রত্যেকটা নিউজ পেপার, কুরিয়ার কোম্পানি, টিভি চ্যানেলে তোর জন্য খবর পাঠিয়েছিলাম যে তুই এসে দেখা কর, কিন্তু তুই তো এলি না। স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ওই পার্সেলটার ব্যাপারে কিছুই জানতাম না স্যার। যদি ওই পার্সেলের ব্যাপারে জানতিসই না, তাহলে ভয় পেয়ে গেছিলি কেন? সকাল 10:15টার সময় তুই পার্সেল ডেলিভারি করেছিলি। এমনিতে তুই 11টার আগে ডেলিভারি করিস না। স্যার, আমার কাছে গাজল অফিস থেকে মেসেজ এসেছিল, খুব আর্জেন্ট। তাহলে আগে গাজল ব্রাঞ্চে গিয়ে খোঁজ করি, তারপর না হয় ফেরত এসে লকআপের ছাল ছাড়াবো। স্যার, এখান থেকে রোজ শয়ে শয়ে পার্সেল যায়, তাই কোনো একটা পার্সেলকে চেনা খুব অসম্ভব ব্যাপার স্যার। কিন্তু ওই পার্সেলটা যে বোম ছিল ম্যানেজার সাহেব, এমন একটা বোম যেটা কুরিয়ার ইন্ডাস্ট্রি 12টা বাজাতে পারে। আগে বোম ডেলিভার হয়েছে আপনার অফিস থেকে, কোনো আচারের শিশি না। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? 16ই অক্টোবর পার্সেল ডেলিভার হয়েছিল। আমার সেই দিনের সব বুকিং আর ডেলিভারি রিপোর্টস চাই এক্ষুনি। আমি এক্ষুনি নিয়ে আসছি।
16 তারিখের ডেলিভারির জন্য বুকিং কবে করা হয়ে থাকবে? স্যার 13 তারিখ অথবা 14 তারিখ ব্যাস। এই দুদিনই কেন? স্যার ডেলিভারির জন্য আমরা 3 দিন নিয়ে থাকি, আর যদি আর্জেন্ট হয় তাহলে 2 দিনে ডেলিভারি করে দিই, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ লাগে। আপনার অফিস থেকে ইংলিশ টাউন বাজারের অফিসে ফোন করা হয়েছিল আর বলা হয়েছিল যে এই পার্সেলটা আর্জেন্ট ডেলিভারি করতে হবে। আগে স্যার এই যে রিপোর্ট। এই নম্বরটা ট্রাই করো, নিশ্চয়ই বন্ধ থাকবে। কারেক্ট স্যার, ডিঅ্যাক্টিভেটেড রয়েছে। অমল চ্যাটার্জি, উনিই বুকিং করিয়েছিলেন না? আগে হ্যাঁ স্যার। ওনাকে ডাকুন। যে পার্সেলটা অনুপমা সরকারের বাড়িতে ব্লাস্ট হয় সেটার বুকিং এজেন্ট আপনিই ছিলেন? হ্যাঁ আমিই বুকিং করেছিলাম, আর আমি কাগজে ব্লাস্টের ব্যাপারেও পড়েছি। আর কাগজে পড়ার পর মৌনব্রত ধারণ করেছিলেন? পুলিশকে ইনফর্ম করার কোনো প্রয়োজন মনে করলেন না? আগে আমি বলেছিলাম ওনাকে। আর স্যার অমল বলেছিল, কিন্তু আমি চাইছিলাম না যে আমরা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি। পুলিশ মানেই ঝামেলা? তাহলে আমাদের কেন গালাগালি করেন যখন বাজারের মাঝে বোম ব্লাস্ট হয়ে যায়? আমি ভালো আর আমার বাড়ি ভালো ভাবলে ওদের র্যাডারে একটাই বাড়ির টার্গেট হবে, সেটা আপনার বাড়ি। বোম, সবকিছু শেষ। নিজেরা চুপ থেকে আপনারা আতঙ্কবাদীদের প্রশ্রয় দেন শুধু, আর প্রশ্রয় দেওয়া আর ওদের সাথ দেওয়া একই ব্যাপার, বুঝলেন? আমি বলছি ওরা দুজন এসেছিল পার্সেল নিয়ে। ওই দুজন কে ছিল? সাহেব আমি তো ওদের নাম জিজ্ঞেস করিনি। একজন মিডিয়াম হেলথের ফর্সা লোক ছিল, দ্বিতীয় যে লোকটা ছিল তার হাইট এতটা ছিল আর একটু অদ্ভুত দেখতে ছিল। ওর ঝুলপির এখানকার চুলটা এতটা বড় ছিল। দাদা, এই কুরিয়ারটা মালঞ্চপল্লিতে কবে পৌঁছবে? যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে 3 দিনে পৌঁছে যায় পার্সেল। তার আগে পৌঁছতে পারবে না দাদা? আমরা চেষ্টা করব। দাদা একটু বেশি চার্জ নিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও না। 100 টাকা বেশি লাগবে, তাহলে 2 দিনে চলে যায় মালটা। দাদা 200 টাকা দিচ্ছি, কালকের মধ্যে পৌঁছে দাও। 1000 টাকা দিলেও 2 দিনেই পৌঁছবে। আমাদের এক্সপ্রেস ডেলিভারি 2 দিনেরই। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। ভালো ভালো, এক্সপ্রেস ডেলিভারিতে পাঠিয়ে দাও, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ সাহেব, ওরা আমার কাছ থেকে আমার নাম্বারও নিয়েছিল, আর কম করে 1 ডজন বার ফোন করে, আর এটাই জিজ্ঞেস করতে থাকে পার্সেল গেছে কিনা, পার্সেল গেছে কিনা। ব্যানার্জি, অমল বাবুর কল ডিটেলস চেক করো আর ওনার কলকে ট্র্যাক করো। স্যার এই যে দুজন লোকের কথা বলা হচ্ছে তার মধ্যে একজন মিডিয়াম হাইটের ফর্সা গোলগাল মানুষ। এই রকম একজনের কথা অনুপমার বাড়িওয়ালির মেয়েও আমাদের বলেছে। এই লোকটা অনুপমাকে চিনতো, আর কেউ না কেউ থাকবে যে একে চেনে। স্যার যে সিম থেকে ও ফোন করেছিল সেই সিম দিয়ে ওকে ধরে ফেলবো আমরা। ফাইনালি এই কেসের সূত্রগুলো জুড়তে থাকে। এখন পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছিল যে ওই পার্সেলটিকে পাঠিয়েছিল। আসলে এই লোকটা কে ছিল? অনুপমার বাড়ির লোকেরা কি তাকে চিনতো? পুলিশের থেকে ওনারা কি লুকোচ্ছিলেন? ব্যানার্জি, অমল বাবুর কল ডিটেলস চেক করো আর ওনার কলকে ট্র্যাক করো। স্যার এই যে দুজন লোকের কথা বলা হচ্ছে তার মধ্যে একজন মিডিয়াম হাইটের ফর্সা গোলগাল মানুষ। এই রকম একজনের কথা অনুপমার বাড়িওয়ালির মেয়েও আমাদের বলেছে। এই লোকটা অনুপমাকে চিনতো, আর কেউ না কেউ থাকবে যে একে চেনে। স্যার যে সিম থেকে ও ফোন করেছিল সেই সিম দিয়ে ওকে ধরে ফেলবো আমরা। ফাইনালি এই কেসের সূত্রগুলো জুড়তে থাকে। এখন পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছিল যে ওই পার্সেলটিকে পাঠিয়েছিল। আসলে এই লোকটা কে ছিল? অনুপমার বাড়ির লোকেরা কি তাকে চিনতো? পুলিশের থেকে ওনারা কি লুকোচ্ছিলেন? মাঝারি উচ্চতার ফর্সা গোলগাল একটা ছেলে মালঞ্চপল্লিতে অনুপমার সাথে দেখা করতে আসতো। ওখানে কেউ জানে না যে সে কে ছিল, কেউ জানতো না, কেউ জানে না। কিন্তু এটাও হতে পারে না যে অনুপমা দেবী তার সম্বন্ধে আপনাদের কিছু বলেনি। ভাই, হ্যালো হ্যালো, এখানকার লোকাল লাইব্রেরিতে আমার সাথে ওর দেখা হয়। কবেকার কথা? একদিন যখন আমার সেল হারিয়ে গিয়েছিল তার পরের দিন আমি লাইব্রেরিতে ছিলাম। মনে হয় আপনি আপনার সেলফোন ফেলে গিয়েছিলেন। থ্যাংক ইউ। আমি এত চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমার সব নাম্বার স্টোর আছে। সেই জন্য তো সামলে রেখেছিলাম, যাতে আপনি আসলে আপনাকে ফেরত দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনার নাম্বারটা রইলো আমার কাছে। তো যদি এবার থেকে কেউ আপনাকে ব্ল্যাঙ্ক কল দেয়, তাহলে আপনি বুঝে নেবেন ওই বদমাইশটা কি। আপনি আমায় ব্ল্যাঙ্ক কল কেন দেবেন? আমার নাম বাবু, আর আমার বাবা বলেন বন্ধু আর বই কম হলে কোনো ক্ষতি নেই, কিন্তু ভালো হতে হবে। আপনার বাবা ঠিকই বলেন। তবে আমার খুব কম ভালো বন্ধু আছে, অ্যাকচুয়ালি নেই। আর বইও আমি আজ অব্দি কোনোদিন পুরো পড়িনি। এরকম কেন? অপেক্ষা করছিলাম এমন একজন সুন্দর মানুষের যে আমার খুব ভালো বন্ধু হতে পারে, আর একটা গভীর বই। আপনি কি আমার বন্ধু হবেন? দুটো ফিল্মি ডায়লগ মারতি তুমি ভালোবেসে ফেললে ওকে? ওর ব্যাপারে কিছু জানো কি? ও টিভি ইঞ্জিনিয়ার। সেটা আবার কি? টিভি ইঞ্জিনিয়ার কি করে? খুব ভালো কোয়েশ্চেন। টিভি ইঞ্জিনিয়ার বিরিয়ানি বানায়, খুব ভালো, খুব টেস্টি। মজা করো না, বলো তো। হনু, সোজা ব্যাপার। টিভি ইঞ্জিনিয়ার টিভি রিপেয়ার করে। একটা টিভি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা চিকিৎসা করি। এই তুমি আমাকে টিভির ডাক্তারও বলতে পারো। ভেরি ফানি। ওখানে লাইব্রেরিতে কি করছিলে? আরে বাবা, ওখানে টিভির চিকিৎসা করছিলাম। আর দেখো, আমার নিঃসঙ্গতারও চিকিৎসা হয়ে গেল। হনু, অগ্নিকে সাক্ষী করে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি সেই আগুনে একবার পুরোপুরি পুড়ে গেছি বাবু। অনু, একটা কথা বলো, যদি আমাদের 5টা আঙুল একরকম হতো তাহলে আমরা একটা বড় অদ্ভুত ধরনের গরিলা দেখাতাম না? দেখলে, এইরকমই হাসতে থাকো, খুশি থাকো সব সময়। আমি তোমায় সব সময় এরকমই খুশি রাখবো। আমি জানি। একটা কথা জানো না তুমি? কি? একটা এমন সময় আসবে যখন আমরা বুড়ো হয়ে যাব, চলতে পারবো না, কিন্তু তবুও আমাদের ওই টিভিটা চলতে থাকবে, পাক্কা চলবে। মা, তুমি এই ছেলেটার ব্যাপারে সবকিছু ভালো করে জানো তো? আমায় যতটা বলেছে সেটা তো আমি জানি বাবা। আর আমার মনে হয় যে আমি ওকে ভালোবাসি, আর ও বাসি। অমিতের ব্যাপারে বেশি না জেনেই আমরা তোমার বিয়ে দিয়ে দিয়েছিলাম, আর দেখো কত সহ্য করতে হলো তোমায়, আমাদের সবাইকে। কারোর সম্বন্ধে সবকিছু জানা তো ইম্পসিবল মা। আমরা তো নিজেরাই নিজেদের ব্যাপারে সবকিছু জানি না। অনুদি, এইসব বইয়ের কথা বইতেই ভালো লাগে। এই বাবুর ব্যাপারে তোমার 100% শিওর হতে হবে। এই যে বাবু আছে না, ও একটা ছোট টিভি রিপেয়ারের দোকানে কাজ করে। তাতে কি দোষ? দোষ এটা, বাবুকে 6-7টা টিভি রিপেয়ারের দোকান থেকে বার করে দেওয়া হয়েছিল। আর জানো সেটা কেন? মিথ্যে বলে সেই জন্যে। তাই তো নিজে হাই স্কুল ফেল আর নিজেকে ইঞ্জিনিয়ার বলে বেড়ায়। আর দিদি, তুমি ওর কথায় ভুলে গেলে? পুরোপুরি সার্কিটটাই খারাপ হয়ে গেছে, সোল্ডারিং করতে হবে। এখানে বাবু নামে কে আছে? আমি বাবু। বলুন কি ব্যাপার? আমি অনুপমার বাবা। সরকার বাবু, আসুন না। নমস্কার। শোনো বাবু, আমার মেয়েকে একা ছেড়ে দাও। ও অনেক কষ্ট ভোগ করেছে। বাবা, যা ভোগ করেছে সব ভুলিয়ে দেব, রানী করে রাখবো ওকে। মিথ্যের রাজত্ব, মিথ্যেবাদী মানুষের মিথ্যে রাজত্ব। বাবা, আমার সম্বন্ধে এটা লোকের ভুল ধারণা, আর কিচ্ছু না। সেটাকে দূর করার চেষ্টা করো না বাবু। ব্যাস, তুমি শুধু ওর জীবন থেকে চলে যাও। এটা হতে পারে না। আমরা দুজন একে অপরের সাথে অনেক দূর পর্যন্ত চলে গেছি। কি বললে তুমি? অনুকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, সুখে রাখবো ওকে, শুধু এটাই তো বলেছি আমি। দ্বিতীয়বার যদি তুই চোখ তুলে ওর দিকে তাকাস তাহলে তোর রক্ষা নেই। আমি তোমায় তোমার ফোন এই জন্য ফেরত দিইনি যাতে তুমি আমার ফোন রিসিভ না করো। বাবু প্লিজ, তুমি যাও এখান থেকে। মেকানিকের বদলে নিজেকে ইঞ্জিনিয়ার বলে দিয়েছি বলে তুমি আমাকে ছেড়ে দিলে? একটা ছোট্ট মিথ্যে কথাই তো বলেছিলাম আমি। মিথ্যেকে আমি ঘেন্না করি, আর মিথ্যেবাদী মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কোনো হরিশ্চন্দ্রের নাতনি নাকি তুমি? আমি কোনোদিন কোনো মিথ্যে বলিনি। বলেছিলে, আমাকে মিথ্যে বলেছিলে। বলেছো ভালোবাসো তুমি আমায়, বিয়ে করবে আমাকে। এটা মিথ্যে ছিল না, কিন্তু তোমার মিথ্যে আমায় সত্যিটাকে দেখিয়ে দিয়েছে। বাস্তবটা তো আমি দেখেছি। ব্যবহার করেছো তুমি আমায়। তার মানে? বিবাহিত ছিলে না, একা ঘুম আসতো না, ঘুমের ওষুধ বানিয়ে গিলে ফেললে আমায়। কি সব বলছো? তোমার শুধু নিজের সেক্সের খিদে মেটানো ছিল আমার সাথে। ছি,
আমি যাচ্ছি, আর কখনো আমার পেছনে এসো না। দাঁড়াও, শোনো, আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমিও আমার মিথ্যেকে ক্ষমা করে দাও আর চুপচাপ আমার স্ত্রী হয়ে যাও। অনু, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শরীর নিয়ে খেলে এভাবে চলে যেতে পারো না অনু। আমি বুঝতে পারছি না আমি তোমায় দেখে হাসবো না কাঁদবো। কি নীচ ভাবনা তোমার। আর এমনিতেও একজন হাই স্কুল ফেলের থেকে আর কি আশা করা যায়? অনু, সেই দিন থেকে ও যা হ্যারাসমেন্ট শুরু করে দিল। কি করতো? সারাদিন ফোনের পর ফোন, বিভিন্ন নাম্বার থেকে। তারপর ও হুমকিও দিত, ওদের মধ্যে বেডরুমে যা ঘটেছে তা ইন্টারনেটে দিয়ে দেবে। অনুদি অনেক চেষ্টা করেছে ওর থেকে দূরে থাকবার, অনুদি সিমও বদলেছিল, কিন্তু তাও ও জেনে ফেলতো আর হুমকি দিত যে ওর কাছে অনুদির একটা এমএমএস আছে। ওই এমএমএস এর ব্যাপারটা আমি চেপে রাখতে চেয়েছিলাম, সেই জন্য আপনাকে বলিনি। আমাদের সন্দেহ যে অনুপমার মৃত্যুর পেছনেই বাবুই আছে। অনুপমা ওর জীবনের সমস্ত ডিটেল এই বাবুকে বলে দিয়েছিল। অনুপমা পুরোপুরি ওর হাতের মুঠোয় ছিল, আর বাবু সেই মুঠোটাকেই পিষে ফেলে। স্যার, ওই নাম্বারটা ট্র্যাক ডাউন হয়ে গেছে স্যার। বাবু আর ওর বন্ধু বাজারে আছে। চলো। সব ঠিক হয়ে যাবে। ব্যাস, চুপ করে যাও। এই চল। প্রেম, ভালোবাসা, মান, অভিমান সব নিজের জায়গায় দাঁড়িয়ে, কিন্তু এইভাবে কাউকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া যায়? তোর মাথা কি খারাপ হয়ে গেছিল নাকি? আমার মাথায় ওর থাপ্পড় মারাটা শুনতে পাচ্ছিলাম স্যার, হাই স্কুল ফেল বলাটা শুনতে পাচ্ছিলাম। অপমান করে ছেড়েছিল বাপ মেয়ে আমায়, আমায় কোনো দিকে ছাড়েনি, আমার পৌরুষত্বকে পিষে দিয়েছিল স্যার। এটা কাজ করবে তো না? আরে বাবা, প্রত্যেকবারই তো কাজ করেছে নাকি? একবার টেস্টিং করে নি। হুম। এবার বইটা খুলতেই ধুম। আর এবার টান টান। খুব ভালো, এটা দারুণ জিনিস ভাই। অনু আমাকে বলেছিল যে অমিত প্রতিশোধ নেবে বলে প্রতিজ্ঞা করেছে, কিন্তু বদলা নেব আমি, আর শাস্তি পাবে ওই শালা অমিত। কিন্তু একটাই টেনশন আছে, এই বইটা যেন অনুপমা নিজের বাড়িতে একলাই খোলে, না হলে অন্যরা বেকার বেকার ভেসে যাবে। নিরীহ মানুষদের জীবন বিপদে ফেলেছিলি। কত লোক মারা যেত জানিস, যাদের সাথে তোদের কোনো সম্পর্ক ছিল না? কোনো নিষ্পাপ তো মরেনি স্যার। কি? কোনো নিরীহ মরেনি? নিয়ে যাও শালাদের। চল 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 চল, নিয়ে যাও। চলো 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 চল। ভেতরে ঢোকো। অমিত, বোমের পার্সেলটা অনুপমার হাতে পৌঁছানোর আগে অনেক হাত হয়ে গিয়েছিল। কারো হাত থেকে ভুল করেও যদি বইটা খোলা হতো, না জানি কত প্রাণ যেত। কিন্তু বোম নিজের ঠিক লক্ষ্যেই ফাটে, অনুপমার হাতে। দুর্ভাগ্যবশত অনুপমার সঙ্গে সত্যিকারের ভালোবাসা সবসময় লুকোচুরি খেলেছে। ওর হৃদয়ের সঙ্গে ঠাট্টা করা হয়েছে। ওর দুটো রিলেশনই বিস্ফোরক ছিল। ওরা ওকে জীবন্ত মেরে ফেলে, আর তারপর এমন একটা বিস্ফোরণ হয় যাতে পূর্ণ যৌবনে ও হৃদস্পন্দন থেমে যায় একেবারের জন্য। যদি কুরিয়ার কোম্পানিতে মেটাল ডিটেক্টর বা বম্ব স্ক্যান মেশিন থাকতো, তাহলে হয়তো অনুপমা এখনো বেঁচে থাকতো। এই কেসটার পর পুলিশ ফোর্স প্রত্যেকটা কুরিয়ার কোম্পানির উপর এটা জোর দিচ্ছে যাতে ওরা নিজেদের অফিসে বম্ব ডিটেকশন মেশিন ফিট করে।
এই কেসটা সন্ত্রাসবাদীদের না হলেও সন্ত্রাসবাদীদের পান্ডাদের হামলার পদ্ধতির বিষয়ে ইঙ্গিত নিশ্চয়ই করছে। আমাদের এই ভীতুদের কৌশলের খুব ভালো মতো জবাব দিতে হবে। ভয় পেয়ে বেঁচে থাকার তো প্রশ্নই উঠছে না। প্রশ্ন এটা যে আমরা কতটা সতর্ক হতে পারি আর নিজেদের কতটা সুরক্ষিত করতে পারি। আবার দেখা হবে একটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। শুভরাত্রি। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.